নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আলোচনা করব বাংলাদেশ এবং বাংলাদেশের অশান্ত পরিস্থিতি এবং সেই নিয়ে ঘটে চলা বিভিন্ন রকম কূটনৈতিক যে অবস্থান চলছে বিভিন্ন দেশের পক্ষ থেকে। চীন, পাকিস্তান বাংলাদেশের কাছাকাছি আসার চেষ্টা করছে ভারতকে বেকায়দায় ফেলার জন্য, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে তাদের? বাংলাদেশকে কেন কাছে টানতে চাইছে চীন এবং পাকিস্তান, সেই প্রশ্ন কিন্তু এখন সবচেয়ে উপরে উঠে আসছে এবং সেটা ভারতের কাছে কতটা অশনি সংকেত। এইভাবেই কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে, কারণ ভারত যখনই বাংলাদেশের সঙ্গে দূরত্ব একটা অবস্থান তৈরি হয়েছে, বাংলাদেশ যখন ভারত বিরোধিতাটাকে একদম প্রকট রূপে প্রকাশ্য দিবালোকে বারংবার বিভিন্ন ভিডিওর মাধ্যমে সামনে আনছে এবং এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে তাদের পলিসিটাই যখন ভারত বিরোধিতা, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক অনেকটা মসৃণ হয়ে যাচ্ছে। কি তার কারণ অবশ্যই জানবো, সেই খবর বলবো আপনাদের। কিন্তু তার আগে টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন। টক টু বাংলা। আসছি খবরে। ভারত বিরোধিতা করা কিন্তু বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের একটা নিত্য নৈমিত্তিক সরকার চালানোর প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে এবং ভারত বিরোধিতা করার মাধ্যমে যে জনমানসে একটা তারা তাদের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে চাইছে, তারা মুসলিম তোষণ করতে চাইছে কিংবা তারা সংখ্যাগুরু সম্প্রদায়কে তোষণ করতে চাইছে বাংলাদেশে, সেই সম্প্রদায়ের ভোট বাক্সটাকে তারা ক্যাপচার করতে চাইছে জামাত বিএনপির মদতপুষ্ট হয়ে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে মাথা মোহাম্মদ ইউনূস বারংবার এই ভারত বিরোধিতাটাকে মদত দিচ্ছেন, কিন্তু সেই ভারত বিরোধিতাটাকে মদত দেওয়ার ক্ষেত্রে এবার কিন্তু উঠে এলো নতুন ছবি যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে পাকিস্তানের। কেন বলছি এই কথা? তার কারণ পাকিস্তান থেকে কোনো ব্যক্তির ভিসা পাওয়ার ক্ষেত্রে, বাংলাদেশে আসার ক্ষেত্রে যে ভিসা দরকার, সেই ভিসা পেতে গেলে এতদিন একটা স্পেশাল পারমিশন নিতে হতো এবং সেই পারমিশন দিতেন বাংলাদেশ সরকার, যে কি কারণে সেই ব্যক্তি আসছেন বাংলাদেশে, তার কতটা আসা প্রয়োজনীয়। তার কারণ দুই দেশের মধ্যে আওয়ামী লীগ সরকার থাকাকালীন, শেখ হাসিনা সরকার থাকাকালীন তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং বিভিন্ন পাকিস্তানি যে সংগঠন তাদেরকে বাংলাদেশে ব্যান করে রাখা হয়েছিল। কিন্তু সেই সমস্ত নিয়ম এবার একদম ফুৎকারে উড়িয়ে দিলেন মোহাম্মদ ইউনূস সরকার এবং এখন থেকে ডিসেম্বর মাস থেকে পাকিস্তানের যে কোনো ব্যক্তির বাংলাদেশে আসার ক্ষেত্রে সেই স্পেশাল পারমিশনের আর দরকার নেই। যে কোনো ব্যক্তি অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে। সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশের সঙ্গে সুগভীর সম্পর্কের অনুপাতে কিন্তু পাকিস্তান মুভ করছে। মোহাম্মদ ইউনূস যতই মুখে ভারতের সঙ্গে সংযোগ রাখার কথা বলুন, কিন্তু তা যে বাস্তবে ঘটছে না সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনের যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আন্দোলন হচ্ছে সেইটা দেখে, এবং অবশ্যই সেই দিক থেকে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে চীন ভারতবর্ষের অন্য সীমান্তে বাংলাদেশের এই অবস্থায় চীন কিন্তু অবশ্যই এই মুহূর্তে সেই সুযোগটাকে যে খানিকটা তোলার চেষ্টা করবে সেটা কিন্তু অবশ্যই। তার কারণ ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য কিন্তু চীন বারংবার চেষ্টা করে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে ভারতবর্ষকে চাপ দেওয়া, সেটা কিন্তু চীনের কাছে একটা খুব সুগভীর চক্রান্ত এবং সেই জায়গা থেকেই বাংলাদেশটাকে সামনে রেখে, বাংলাদেশের এই পরিস্থিতিটাকে সামনে রেখে চীনের যে রাষ্ট্রদূত ঢাকায় অবস্থিত রয়েছেন তিনি খালেদা জিয়ার সঙ্গে রিসেন্টলি বৈঠক করেছেন খালেদা জিয়ার বাড়িতে গিয়ে, এবং তিনি খালেদা জিয়াকে সূত্র মারফত যেটা খবর প্রস্তাব দিয়েছেন যে খালেদা জিয়া যাতে চীনে গিয়ে তার ট্রিটমেন্ট করান এবং সেইখানকার সামগ্রিক চীনে তার ট্রিটমেন্টের খরচ দেবেন চীনের কমিউনিস্ট পার্টি। কি তাদের স্বার্থ? হঠাৎ খালেদা জিয়ার শরীর নিয়ে এত উদ্বেগ প্রকাশ করছেন তারা? এইটা কিন্তু একটা বড় কূটনৈতিক প্রশ্ন এই মুহূর্তে হয়ে উঠছে। বাংলাদেশের পরিস্থিতি যখন
দিনে দিনে ভারত বিরোধী একটা আবহাওয়া তৈরি হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো সেটা চাইছেন না, বাংলাদেশের নিপীড়িত মানুষ, খেটে খাওয়া মানুষ, এমনকি সংখ্যাগুরু মানুষরা হয়তো সেটা চাইছেন না। সেই মুহূর্তে একটা মৌলবাদী সম্প্রদায় বা কিছু মৌলবাদী সম্প্রদায়, তাদের যারা লোক, তাদের যারা মানুষজন, তারা হয়তো বাংলাদেশে হিন্দু থাক সেটা চাইছে না, সংখ্যালঘু থাক সেটা চাইছে না, এবং একটা পাকিস্তানের এক্সটেন্ডেড পার্ট কি হতে চাইছে বাংলাদেশ, সেটাই কি তাদের উদ্দেশ্য। এবং ৭১ সালে যেভাবে বাংলাদেশ আলাদা হয়েছিল ভাষার ভিত্তিতে, যেভাবে ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল, শেখ মুজিবের সেই ইতিহাস বাংলাদেশ কি ভুলে গেল? এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠে দাঁড়াচ্ছে। এবং সেই জায়গা থেকেই ইন্দিরা গান্ধীর করা সাহায্য, ১৭,০০০ ভারতীয় সেনা যেভাবে প্রাণত্যাগ করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে, সেই ইতিহাস তারা ভুলে গিয়ে আজকে যেভাবে তারা ভারত বিরোধিতায় মত্ত হয়ে আছে। আচ্ছা, আজকের পরিস্থিতিতে কি বাংলাদেশ পারবে কোনোভাবে ভারত বিরোধিতা করার মাধ্যমে টিকে থাকতে? 7 দিন যদি আনাজপাতি বন্ধ করে দেওয়া হয়, তারা কি চীন থেকে নিয়ে আসবে আনাজপাতি? তারা কি পাকিস্তান থেকে নিয়ে আসবে আনাজপাতি? তারা উড়িয়ে এইভাবে বিমানের মাধ্যমে আনাজপাতি নিয়ে আসার মাধ্যমে কতদিন টিকে থাকতে পারবে? 7 দিন যদি ভারতবর্ষ থেকে কোনো রকম দ্রব্যাদি রপ্তানি বন্ধ থাকে, পশ্চিমবঙ্গের বারংবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন বাংলাদেশ না খেতে পেয়ে মরে যাবে, সেটা বোধহয় খুব একটা ভুল বলছেন না। আমরা অবশ্যই নজর রেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পিস কিপিং ফোর্স পাঠাতে বললেন, একটা কেন্দ্রীয় সরকারকে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে একটা সাজেশন দিতেই পারেন, কিন্তু সেটা নিয়েও কি বাংলাদেশ ছেড়ে কথা বললো? সেটা নিয়েও আমরা কটাক্ষ করতে শুনলাম বাংলাদেশের বিএনপি নেতা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম মুখ্য উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তিনি বললেন যে ওনার রাজ্যে, ওনার দেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় এবং সেইখানে পিস কিপিং ফোর্স দরকার, বাংলাদেশে নাকি পিস কিপিং ফোর্স দরকার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পিস কিপিং ফোর্স পাঠানোর যে কথা, সেটাকে যেভাবে কটাক্ষ করলেন, সেটাও কিন্তু ভারত বিরোধিতা বলেই মনে করছে এই মুহূর্তে কূটনৈতিক মহল। এবং চরম ভারত বিরোধিতা, এই ভারত বিরোধিতা করে বাংলাদেশ কতদিন টিকে থাকতে পারবে আমরা জানি না। কিন্তু এই অবস্থায় রাজনীতির ঘোলা জলে যে মাছ ধরতে চাইছে চীন এবং পাকিস্তান, এবং তার ভিত্তিতে কতদূর তারা টিকে থাকতে পারবে, বাংলাদেশের একটা প্যাসেজ নিয়ে কি তারা ভারতকে আক্রমণ করার প্ল্যান করছে আমরা জানি না। আমরা জানি না এটাও যে ভারত পরবর্তীতে কি অ্যাকশন নেবে। ভারত কি কোনোভাবে বাংলাদেশ বর্ডার সিল করার চেষ্টা করবে, কারণ ভারত বন্ধু বাংলাদেশ, সেইটা কিন্তু এখন আর নেই। এবং এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের এবং কূটনৈতিক ব্যক্তিত্বদের যেটা পর্যবেক্ষণ আন্তর্জাতিক দিক থেকে, ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে যে সামনের বছর 2025 সালের 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প কবে সম্পূর্ণভাবে আমেরিকার দায়িত্ব গ্রহণ করেন। এবং তারপর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেহেতু মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ততটা ভালো নয় যতটা ভালো ছিল জো বাইডেন গত প্রেসিডেন্টের সঙ্গে, সেই দিক থেকে কিন্তু হয়তো ভারত অনেকটা বাংলাদেশের উপর চাপ তৈরি করতে পারে। এমনকি বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে তাদের সেন্ট মার্টিনস দ্বীপ নিয়েও চিন্তা থাকার কথা, তার কারণ আমেরিকার নজর কিন্তু বহুদিন ধরেই সেন্ট মার্টিনস দ্বীপের উপর রয়েছে। সেইটা আগে বাংলাদেশ বাঁচাক, সেই দিকে আগে বাংলাদেশ নজর দিক। ভারত বিরোধিতা তো অনেক দূরের কথা, আমরা জানি না এখনো যে ভারত বিরোধিতার মাধ্যমে ভারতের কতটা ক্ষতি বাংলাদেশ করতে পারবে। কিছু বিক্ষিপ্ত জায়গায় হয়তো কিছু বিক্ষিপ্ত ক্ষতিগ্রস্ত ভারতকে করার চেষ্টা তারা করতে পারে, কিন্তু আদৌ কি ভারত বিরোধিতা করে তারা ব্যক্তিগত জীবনে প্রতিদিনের বাজারে টিকে থাকতে পারবে আমরা জানি না। এবং অবশ্যই সেই উত্তর খোঁজার চেষ্টা করব যে ভারত থেকে যে সমস্ত জিনিসপত্র রপ্তানি হয়, কাঁচা মাল, আলু, পেঁয়াজ, সমস্ত কিছু, এমনকি প্লাস্টিক পর্যন্ত ভারত থেকে রপ্তানি হয়, এমনকি ভারতের কারেন্ট ইলেকট্রিসিটির মাধ্যমে বাংলাদেশ চলে, সেই জায়গাগুলো যদি ভারত ব্যবসা বন্ধ করে দেয় তাহলে কি বাংলাদেশ পরবর্তীতে টিকে থাকতে পারবে? সেই সমস্ত উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য, সমস্ত বিষয়ে ভিডিও পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।